প্রিয় প্রিয়া, কেমন আছো তুমি? আশা করি খুব ভালো আছো। আমাদের এই চ্যানেলে তোমাকে স্বাগতম। জানি তোমরা সবাই আমাদের গল্পগুলো শুনতে খুব ভালোবাসো, আর তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। যারা আমাদের গল্প শোন কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাতে নতুন নতুন এমন রোমাঞ্চকর গল্প শোনার সুযোগ তোমাদের হাতছাড়া হবে না। আজ আমি তোমাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি সেটা আমার নিজের জীবনের না হলেও আমার খুব পরিচিত একজন মানুষের জীবনের গল্প। এই গল্পটা শুনে হয়তো অনেকেরই মন খারাপ হতে পারে, আবার অনেকে হয়তো এই গল্পের গভীরতা অনুভব করে একটা দীর্ঘশ্বাস ফেলবে। যিনি এই গল্পটা আমাদের কাছে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি তার হয়ে এই গল্পটা তোমাদের শোনাতে চলেছি। আর হ্যাঁ, গল্পটা শুনতে শুনতে যদি আমার ইমো নাম্বার পেতে চাও তাহলে ধৈর্য ধরে পুরো গল্পটা শোনো। গল্পের কোনো এক জায়গায় আমি তোমাদের আমার ইমো নাম্বারটা দেব, যাতে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই গভীর আর একটু নিষিদ্ধ গল্পটা। শুনলে অবাক হবে, গল্পের মূল চরিত্রটার নাম ছিল রাজু। রাজু ছিল খুবই স্মার্ট আর বুদ্ধিমান একটা ছেলে। শহরের নামকরা একটা কলেজে সে পড়ত, আর তার ভবিষ্যৎ নিয়ে সবারই বেশ আশা ছিল। রাজুর পরিবারও ছিল বেশ সম্পন্ন, তবে রাজুর ভেতরের একটা দিক ছিল অন্ধকার, যেটা বাইরের মসৃণ আবরণ দিয়ে ঢাকা ছিল। কেউ জানত না তার মনের গভীরে কি চলে। তার এই লুকানো দিকটা ছিল লোভ, ক্ষমতা আর এক অদ্ভুত আকাঙ্ক্ষায় ভরা, যা সাধারণ সামাজিক রীতিনীতির তোয়াক্কা করত না। রাজুর প্রেমিকা ছিল দীপা, যে ছিল খুবই মিষ্টি আর সরল একটা মেয়ে। দীপা ছিল রাজুর কলেজেরই বান্ধবী। তাদের সম্পর্কটা ছিল সবার কাছে আদর্শ। দীপার বাবা মাও রাজুকে খুব পছন্দ করতেন। রাজু দীপার পরিবারের প্রায় সদস্যের মতোই হয়ে উঠেছিল। প্রায়ই রাজু দীপার বাসায় আসত, খাওয়া দাওয়া করত, গল্প করত, এমনকি দীপার বাবার সাথেও তার অফিসের অনেক বিষয় নিয়ে আলোচনা হতো। দীপার ছোট বোন শিমু, সেও ছিল খুব শান্ত আর লাজুক স্বভাবের মেয়ে। শিমু তখন সবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। দীপার থেকে শিমু দেখতে একটু অন্যরকম ছিল। দীপার ছিল এক ধরনের উজ্জ্বল সৌন্দর্য, যা সবার নজর কাড়ত, আর শিমুর মধ্যে ছিল এক ধরনের নিষ্পাপ কোমনীয়তা, যা রাজুর চোখ এড়াত না। কিন্তু তখন পর্যন্ত রাজু তাকে কেবল দীপার ছোট বোন হিসেবেই দেখত। তার প্রতি কোনো বিশেষ আকর্ষণ অনুভব করেনি, অন্তত তখন পর্যন্ত সে তাই ভাবত, তার মন তাকে তাই বলত। সেদিন ছিল ছুটির দিন। শহরের সব জায়গায় একটা ছুটির আমেজ। রাজু দুপুরে দীপার বাসায় গিয়েছিল। দীপার মা খুব ভালো রান্না করতেন, তাই প্রায়ই রাজু দীপার বাসায় দুপুরের দাওয়াত পেত। দুপুরে লুচি, আলুর দম আর মুরগির মাংস দিয়ে ভরপেট খাওয়ার পর দীপা আর রাজু ড্রয়িং রুমে বসে গল্প করছিল। হালকা ফ্যানের হাওয়ায় একটা আবেশে ঢলে পড়ছিল ঘরটা। শিমু তখন নিজের ঘরে পড়ছিল। দীপার বাবা অফিসের কাজে বাইরে ছিলেন, ফিরতে দেরি হবে। কিছুক্ষণ পর দীপা বলল, রাজু, তুমি একটু বসো, মায়ের সাথে কিচেনে একটু সাহায্য করে আসি, মা একা একা সব সামলাতে পারছেন না। রাজু মাথা নেড়ে সাই দিল। দীপা চলে যাওয়ার পর রাজু একা বসেছিল। ঘরটা বেশ নিরবিলি ছিল, শুধু রান্নাঘর থেকে হালকা খুন্তি আর থালা বাসনের আওয়াজ আসছিল। হঠাৎই রাজুর চোখে পড়ল শিমুর ঘরের দরজাটা একটু খোলা। হয়তো শিমু পড়তে পড়তে বা অন্য কোনো কাজে ঘর থেকে বের হওয়ার সময় ভুল করে খোলা রেখেছিল। রাজুর কেমন জানি একটা কৌতূহল হল। এমনটা সে সাধারণত করে না, ব্যক্তিগত জায়গায় উকি মারা তার অভ্যেসে নেই। কিন্তু সেই দিন কেন জানি তার মনের ভেতরে এক অদ্ভুত প্ররোচনা কাজ করল। তার ভেতরের সেই অন্ধকার দিকটা মাথাচাড়া দিয়ে উঠল। তার মনে হল, এক ঝলক দেখলে ক্ষতি কি। ধীরে ধীরে সে শিমুর ঘরের দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সাবধানে, নিঃশব্দে। দরজাটা সামান্য খোলা ফাঁকায় ভেতরের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। সে উঁকি দিতেই যা দেখল তাতে তার বুকের ভেতরটা ধক করে উঠল। এক মুহূর্তে তার সমস্ত শরীর যেন বিদ্যুতের মতো শিহরিত হয়ে উঠল। শিমু তখন পোশাক পরিবর্তন করছিল। সে সম্ভবত গোসল করে এসেছিল, আর তার শাড়ির আঁচলটা খুলে খাটের ওপর ফেলে রেখেছিল। ভেতরের পোশাকে সে দাঁড়িয়েছিল, পিঠটা তার দরজার দিকে। তার লম্বা কালো চুলগুলো পিঠের ওপর ছড়িয়েছিল।
শিমু হয়তো ভেবেছিল ঘরটা বন্ধ আছে, তাই নির্দ্বিধায় কাজটা করছিল আপন মনে। রাজু নিঃশ্বাস আটকে সেখানেই দাঁড়িয়ে পড়ল। তার সমস্ত শরীর যেন হিম হয়ে আসছিল উত্তেজনায়, এক অদ্ভুত আকাঙ্ক্ষায় তার মস্তিষ্ক আচ্ছন্ন হয়ে গেল। এমন একটা দৃশ্য সে জীবনেও দেখেনি, তাও আবার দীপার ছোট বোন শিমুর, যার মধ্যে সে সবসময় এক ধরনের পবিত্রতা দেখত। তার চোখ যেন আটকে গিয়েছিল শিমুর নগ্ন পিঠ আর সুন্দর কোমরের দিকে। শিমু যখন পাশ ফিরল, তখন তার উন্মুক্ত শরীরের কিছুটা অংশ রাজুর চোখে পড়ল। এক মুহূর্তের জন্য শিমুর চোখ দরজার দিকে পড়ল, আর সে রাজুকে দেখতে পেল। শিমুর চোখ দুটো বড় বড় হয়ে গেল ভয়ে, লজ্জায় আর বিস্ময়ে। তার হাত কাঁপতে শুরু করল। দ্রুত হাতে সে তার শাড়িটা তুলে বুকে জড়িয়ে ধরল, যেন নিজের সম্মানকে কোনো মতে রক্ষা করতে চাইছে। কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। রাজু যা দেখার তা দেখে ফেলেছে। শিমুর সেই অসহায় চাহনি, তার লাজুক শরীর রাজুর মনের গভীরে এক নতুন খেলার জন্ম দিল। শিমুর মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আপনি আপনি এখানে?" তার গলা দিয়ে যেন কোনো আওয়াজ বের হচ্ছিল না, শুধু একটা ক্ষীণ ফিসফিসানি। রাজুও কিছুটা হচকিয়ে গিয়েছিল, কিন্তু এক নিমিষে সে নিজেকে সামলে নিল। তার মনের ভেতর এক নতুন খেলার জন্ম দিচ্ছিল। এক অন্ধকার সুযোগ তার সামনে এসে দাঁড়িয়েছে, যা সে কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না। রাজু মুখে একটা হালকা হাসি এনে বলল, "আরে শিমু, আমি তো ভাবলাম তুমি ঘরে নেই, দরজাটা খোলা ছিল তাই।" রাজু বাকি কথাটা আর বলল না, কিন্তু তার চোখের ভাষা শিমুর বুঝতে বাকি ছিল না। সেই চোখের মধ্যে সে এক অদ্ভুত শিকারীর লোভ দেখতে পেল। শিমু লজ্জায় আর ভয়ে মাথা নিচু করে ফেলল। তার শরীর তখনও কাঁপছিল, যেন শীতের সকালে শিশিরে ভেজা ঘাস। রাজু বুঝতে পারল এই মুহূর্তটা তার জন্য এক টার্নিং পয়েন্ট। তার ভেতরের সেই গোপন সত্তাটা তাকে যেন ঠেলে দিচ্ছিল। সে শিমুর দিকে আরও এক পা এগিয়ে গেল। শিমু যেন আরও ছোট হয়ে গেল, যেন সে মাটির সাথে মিশে যেতে চাইছে। রাজু ফিসফিস করে বলল, "ভয় পাচ্ছ কেন শিমু? আমি তো কিছু দেখিনি।" কথাটা বলেই রাজু শিমুর দিকে এমনভাবে তাকালো যেন সে সব দেখেছে, এবং শিমু তার হাতের মুঠোয়। শিমুর এই দুর্বলতা রাজুকে আরও শক্তি দিচ্ছিল। শিমু এবার ফস করে কেঁদে উঠল। "প্লিজ, আপনি কাউকে কিছু বলবেন না।" তার কণ্ঠস্বর অনুরোধে ভরা ছিল, তার চোখে ছিল একরাশ অসহায়ত্ব। রাজুর মুখে হাসি আরও চওড়া হল। সে জানত শিমু এখন তার বশবর্তী, তার ইচ্ছা অনুযায়ী চলবে। "কাউকে বলবো না? কিন্তু কি বলবো না? আমি তো কিছু দেখিনি।" রাজু আবারও শিমুকে উত্ত্যক্ত করল, তার অসহায়ত্ব উপভোগ করছিল। শিমু দ্রুত চোখ তুলে রাজুর দিকে তাকালো, তার চোখে জল আর গভীর অনুরোধ। আমি আমি কিছু চাই না, শুধু প্লিজ কাউকে কিছু বলবেন না, বিশেষ করে আপুকে।" দীপার নামটা শুনে রাজুর বুকে যেন ছুরি বসল না, বরং এক অদ্ভুত উন্মাদনা কাজ করল। দীপা তার আপন বোন, আর এই লোকটা তার সাথে এমন জঘন্য একটা কাজ করল। রাজু এবার শিমুর আরও কাছে গিয়ে দাঁড়াল। তার নিঃশ্বাস শিমুর কপালে এসে লাগল। শিমু যেন পাথর হয়ে গেল। তার শরীরে শিরশিরে একটা অনুভূতি হল, যা ভয় আর ঘৃণায় মেশানো। রাজু আলতো করে শিমুর থুতনি ধরে তার মুখটা ওপরে তুলল। শিমুর চোখ বন্ধ করে ফেলল ভয়ে, যেন এই দৃশ্যটা সে আর দেখতে চাইছে না। "যদি আমি তোমার এই সুন্দর গোপন কথাটা কাউকে না বলি, তাহলে আমাকে কি দেবে?" রাজুর কণ্ঠে এক অদ্ভুত শীতলতা ছিল, যা শিমুর ভেতরে কাঁপন ধরিয়ে দিল। শিমু চোখ খুলে ফ্যাল করে রাজুর দিকে তাকালো। সে বুঝতে পারছিল না রাজু কি চায়, তার এই কুৎসিত আকাঙ্ক্ষা কি। আমি আমি কি দিতে পারি?" রাজু হেসে উঠল, তার হাসিটা ছিল এক বিজয়ী শিকারীর মতো। "তুমি কি দিতে পারো তা তুমি খুব ভালো করেই জানো শিমু, আর সেটা তোমার এই সুন্দর শরীরের থেকেও দামি কিছু নয়।" শিমুর গা ঘিন ঘিন করে উঠল, তার সমস্ত শরীর যেন বিদ্রোহ করছিল, কিন্তু তার করার কিছুই ছিল না। সে সম্পূর্ণভাবে রাজুর হাতের মুঠোয় ছিল। তার সম্মান, তার ভবিষ্যৎ, সব কিছু এখন এই লোকটার মর্জির ওপর নির্ভরশীল। "আপনার কি চাই?" শিমু প্রায় ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর এতটাই ক্ষীণ যে তা প্রায় শোনা যাচ্ছিল না। রাজু শিমুর কানের কাছে মুখ নিয়ে বলল, "আমি চাই তুমি আমার কথা মতো চলবে। আমি যা চাইব তাই করবে, কাউকে কিছু বলবে না, বিশেষ করে দীপার কাছে তো নয়ই। এই কথাটা আমাদের দুজনের মধ্যে গোপন থাকবে চিরদিন।"
রাজুর সেই ফিসফিস করা কথাগুলো শিমুর কানে বিষের মতো লাগছিল। প্রতিটি শব্দ তার আত্মাকে যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। সে যেন একটা ভয়ঙ্কর ফাঁদে পড়ে গিয়েছিল। তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেল। সে মাথা নেড়ে সায় দিল। রাজুর মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল, এক লুকানো আনন্দের আভা। সেই দিনের পর থেকে রাজুর জীবনটা যেন একটা নতুন মোড় নিল। সে দীপার সাথে সম্পর্ক বজায় রাখত ঠিকই, বাইরে থেকে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু তার মনের কোণে শিমু নামক একটা গোপন অধ্যায়ের জন্ম হয়েছিল। শিমু ছিল তার হাতের পুতুল, তার ব্যক্তিগত খেলার সামগ্রী। তার কাছে শিমু এখন শুধু দীপার বোন ছিল না, বরং তার এক গোপন দুর্বলতা, এক গোপন ক্ষমতা। রাজু যখন দীপার বাসায় আসত, শিমু তাকে দেখলে ভয়ে কুঁকড়ে যেত। তার মুখে হাসি থাকলেও চোখের কোণে এক অজানা ভয় লেগে থাকত। রাজু এই ভয়টা উপভোগ করত। এটা তাকে এক অদম্য ক্ষমতা দিত, এক অদম্য তৃপ্তি। সে দীপার পাশে বসে শিমুর এই অসহায়ত্বকে তার মনের গভীরে অনুভব। তোমার এই নিষ্পাপ মুখটা সবার সামনে আর থাকবে না। তোমার সম্মান, তোমার ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে। শিমুর চোখ আবার জলে ভরে গেল। সেই মুহূর্তে সে যেন সম্পূর্ণভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। রাজুর কথাগুলো ছিল তার জন্য অস্ত্রের মতো, যা তার আত্মাকে বিদ্ধ করছিল। রাজু এবার শিমুর গাল স্পর্শ করল। তার নরম আঙুল শিমুর ত্বকে এক শিহরণ জাগিয়ে তুলল, যা ছিল ভয় আর ঘৃণায় মেশানো। শিমু চোখ বন্ধ করে ফেলল, যেন এই মুহূর্তটা তার জীবনের থেকে মুছে ফেলতে চাইছে। রাজু ধীরে ধীরে শিমুর কপালে, গালে চুমু খেল। শিমুর সমস্ত শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। সে কোনো প্রতিবাদ করতে পারছিল না। তার শরীর যেন তার নিজের ছিল না। তার ভেতরে একটা তীব্র ঘৃণার জন্ম নিচ্ছিল, কিন্তু তার বাইরে প্রকাশ করার মতো শক্তি তার ছিল না। রাজুর এই ধরনের ঘনিষ্ঠতা, এই স্পর্শগুলো ছিল তার জন্য এক অভিশাপ, এক অসহনীয় যন্ত্রণা। রাজু এরপর শিমুর ঠোঁটের ওপর আলতো করে তার ঠোঁট রাখল। শিমু যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। তার বুক ধড়ফড় করতে লাগল। রাজুর এই সাহস দেখে সে অবাক হয়ে গেল। তার মাথা ঘুরছিল, মনে হচ্ছিল পৃথিবীটা যেন উল্টে যাচ্ছে। রাজু কিছুক্ষণ পর সরে এলো। শিমুর মুখটা তখন লাল হয়ে গিয়েছিল, চোখ ফুলে উঠেছিল, কিন্তু তার চোখে ছিল কেবল গভীর অসহায়ত্ব। রাজু তার দিকে এক রহস্যময় হাসি দিয়ে বলল, কেউ জানবে না শিমু, এটা শুধু আমাদের দুজনের গোপন খেলা। মনে রেখো, তুমি আমার হাতের পুতুল। সেই দিনের পর থেকে শিমুর জীবনটা আরও কঠিন হয়ে উঠল। রাজু যখনই দীপার বাসায় আসত, শিমুর জন্য এক অজানা ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি হতো। রাজু কৌশলে সুযোগ খুঁজত। কখনো দীপা অন্য ঘরে গেলে বা দীপার মা ব্যস্ত থাকলে রাজু শিমুর সাথে কথা বলার চেষ্টা করত। প্রথম প্রথম তার কথাগুলো শুধুই মানসিক চাপ দেওয়ার জন্য ছিল, কিন্তু ধীরে ধীরে তার আকাঙ্ক্ষা বাড়তে লাগল। সে শিমুর প্রতি এক ধরনের তীব্র আকর্ষণ অনুভব করতে শুরু করল, যা ছিল সম্পূর্ণ অসুস্থ। একবার দীপার বাবা মা একটা বিয়ের অনুষ্ঠানে শহরের বাইরে গিয়েছিলেন সপ্তাহখানেকের জন্য। দীপা আর শিমু বাড়িতে একা ছিল। দীপা রাজুকে ফোন করে বলল, রাজু, তুমি বিকেলে একবার এসো না, আমার আর শিমুর একা একা ভালো লাগছে না। মা বাবা চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন খালি খালি লাগছে। রাজু যেন এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিল। তার ভেতরের অন্ধকার সত্তাটা উল্লসিত হয়ে উঠল। সে সানন্দে রাজি হয়ে গেল। তার মুখে এক গোপন হাসি ফুটে উঠল। বিকেলে রাজু যখন দীপার বাসায় গেল, তখন দীপা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। শিমু নিজের ঘরে হয়তো পড়ছিল অথবা ভয়ে ভয়ে বসেছিল। রাজু সোফায় বসতেই দীপা তার পাশে এসে বসল। তারা দুজনে অনেক গল্প করল, চা নাস্তা খেল। কিছুক্ষণ পর দীপা বলল, আমি গোসল করতে যাব, তুমি একটু বসো। দীপা বাথরুমে চলে যাওয়ার পর রাজু আবার সেই সুযোগটা পেল। এই সুযোগটা ছিল তার জন্য এক অপ্রত্যাশিত উপহার। সে সরাসরি শিমুর ঘরের দিকে গেল। দরজাটা সামান্য ভেজানো ছিল। রাজু আলতো করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। শিমু তখন খাটের ওপর বসে বই পড়ছিল। রাজুকে দেখে সে চমকে উঠল। তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে দ্রুত উঠে দাঁড়াল। ভাইয়া, আপনি এখানে? তার কণ্ঠস্বর কাঁপছিল। রাজু দরজাটা আলতো করে বন্ধ করে দিল। শিমুর হার্টবিট দ্রুত হতে লাগল। সে বুঝল আজ আবার এক ভয়ঙ্কর রাত অপেক্ষা করছে। তার মনে হল সে যেন এক গভীর খাদে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। রাজু শিমুর দিকে এগিয়ে গেল। ভয় পাচ্ছ কেন শিমু? আমি কি তোমাকে খেতে আসছি নাকি? রাজুর কণ্ঠে এক দুষ্ট হাসি ছিল, যা শিমুর মনে আরও ভয় ধরিয়ে দিল।
শিমু মাথা নিচু করে ফেলল। রাজু শিমুর খুব কাছে এসে দাঁড়াল। শিমু ভয়ে কাঁপছিল, তার শরীর যেন গাছের পাতার মতো থরথর করে কাঁপছিল। দীপা এখন বাথরুমে, আমাদের কাছে অনেক সময় আছে, রাজু ফিসফিস করে বলল। তার কথাগুলো শিমুর কানে বিষ ঢালার মতো লাগছিল। শিমু একবার সাহস করে চোখ তুলে রাজুর দিকে তাকাল। তার চোখে জল টলমল করছিল, এক রাস অসহায়ত্ব খেলা করছিল। প্লিজ ভাইয়া, এসব করবেন না। তার কণ্ঠস্বর অনুরোধে ভরা ছিল, কিন্তু তাতে কোনো শক্তি ছিল না। রাজু শিমুর নরম হাতটা ধরে নিজের দিকে টানল। শিমু কোনো প্রতিরোধ করতে পারল না। সে রাজুর শরীরের সাথে লেগে গেল, তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। রাজু তার হাতটা শিমুর কোমরের ওপর রাখল। শিমুর শরীর মুহূর্তেই হিম হয়ে গেল। রাজু তার কোমরটা আলতো করে চেপে ধরল। শিমুর সমস্ত শরীর যেন বিদ্যুতের মতো শিহরিত হয়ে উঠল। তার রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রাজু শিমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার এই সুন্দর শরীরটা দেখলে আমার মাথা ঠিক থাকে না শিমু। প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম তখন থেকেই তোমার প্রতি আমার এক অন্যরকম টান অনুভব করি, যা দীপার সাথে আমার সম্পর্কে নেই। শিমুর গা ঘিন ঘিন করে উঠল, তার চোখ দিয়ে অনর্গল জল ঝরতে লাগল। তার মনে হল সে যেন এক নরকে বন্দী। রাজু এবার শিমুর ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে তার কানের লতিতে চুমো খেল। শিমু নিস্তেজ হয়ে রাজুর বাহুতে যেন ঢলে পড়ল। তার পা কাঁপছিল, তার শরীর তার নিজের ছিল না। রাজু শিমুকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তার অন্য হাতটা শিমুর পিঠের ওপর দিয়ে আলতো করে ঘুরতে লাগল, তারপর কোমরের দিকে নেমে এলো। শিমুর বুক জুড়ে এক অদ্ভুত অস্বস্তি আর ভয় কাজ করছিল। রাজুর প্রতিটি স্পর্শ তার শরীরে যেন নতুন করে আতঙ্ক সৃষ্টি করছিল। রাজু তার মাথাটা শিমুর কাঁধে রাখল। তার শ্বাস প্রশ্বাস শিমুর গলায় উষ্ণতা ছড়াচ্ছিল। শিমু চোখ বন্ধ করে কেবল এই মুহূর্তটা শেষ হওয়ার অপেক্ষা করছিল। তার মনে হচ্ছিল সে যেন এক গভীর গর্তে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে আর কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। দীপা হয়তো তার প্রিয় ভালোবাসার মানুষটার ভেতরের এই অন্ধকার রূপটা কোনোদিনই জানতে পারবে না। এই গোপন সম্পর্কটা শিমুর জন্য ছিল এক অভিশাপের মতো, যা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এই পাপের বোঝা তার ওপর এতটাই ভারী হয়ে উঠেছিল যে তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এর পরের দিনগুলো ছিল শিমুর জন্য আরও বিভীষিকাময়। রাজু যখনই সুযোগ পেত তখনই শিমুর সাথে একাকী মুহূর্ত তৈরি করত। শিমু সবসময় ভয়ে ভয়ে থাকত, কখন রাজু এসে তাকে তার হাতের মুঠোয় নেবে। তার কলেজ জীবন, তার বন্ধুদের সাথে আড্ডা, তার পড়াশোনা, সব কিছুই এই গোপন ভয়ের কালো ছায়ায় ঢেকে গিয়েছিল। রাজুর প্রতিটি স্পর্শ, প্রতিটি ফিসফিস করা কথা শিমুর মনে এক গভীর ক্ষত তৈরি করছিল। সে দীপার দিকে তাকাতে পারত না। তার মনে হতো সে তার বোনের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই অপরাধবোধ তাকে সব সময় কুরে কুরে খাচ্ছিল। তার ভেতরে এক নিরন্তর যুদ্ধ চলত। একদিন শিমু কলেজে যাচ্ছিল, তার মনটা এমনিতেই খারাপ ছিল। হঠাৎ দেখল রাজু বাইক নিয়ে তার সামনে এসে দাঁড়াল, যেন সে জেনেই এসেছিল যে শিমু এই পথ দিয়ে যাবে। কোথায় যাচ্ছ শিমু? রাজুর প্রশ্ন শুনে শিমু চমকে উঠল। কলেজে যাচ্ছিলাম ভাইয়া। রাজু হেসে বলল, চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। শিমুর না বলার কোনো উপায় ছিল না। সে বাইকের পেছনে বসল। রাজু ইচ্ছাকৃতভাবে বাইকটা একটু জোরে চালাচ্ছিল, যাতে শিমু তাকে শক্ত করে ধরে রাখে। শিমু ভয়ে ভয়ে রাজুর কোমরটা আলতো করে ধরল, তার শরীরটা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। রাজু এটা উপভোগ করছিল। তার মনে এক অদ্ভুত আনন্দের ঢেউ বইছিল, এক বিকারগ্রস্ত আনন্দ। কলেজের গেটে নামিয়ে দিয়ে রাজু শিমুর কানের কাছে ফিসফিস করে বলল, আজ সন্ধ্যায় আমি দীপার সাথে দেখা করতে আসব, তুমি তোমার ঘরে থেকো। শিমু মাথা নেড়ে সাই দিল। তার মুখটা রক্তশূন্য হয়ে গিয়েছিল। এই নির্দেশগুলো তার কাছে আদেশ ছিল, যা সে মানতে বাধ্য ছিল। সেই সন্ধ্যায় দীপার বাসায় গিয়ে রাজু দেখল শিমু নিজের ঘরেই আছে। দীপা তার সাথে গল্প করতে ব্যস্ত ছিল। তার চোখে ছিল ভালোবাসা আর বিশ্বাস। রাজুর প্রতিটি কথা, প্রতিটি হাসি যেন দীপার কাছে স্বাভাবিক ছিল, কিন্তু শিমুর কাছে তা যেন এক ভয়ঙ্কর ইঙ্গিত। দীপা যখন মায়ের সাথে রান্নাঘরে গেল, রাজু তখন শিমুর ঘরের দিকে তাকাল। শিমু তখন চোখ নিচু করেছিল। তার শরীরটা জড়সড় হয়ে গিয়েছিল। তাদের দুজনের এই নীরব কথোকথন ছিল এক অদৃশ্য বাঁধনের মতো, এক গোপন চুক্তি যা শিমুকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল। রাজু সুযোগ বুঝে শিমুর ঘরে ঢুকল। শিমু তখন খাটের ওপর বসেছিল,
তার বই খোলা ছিল কিন্তু সে পড়ছিল না। রাজু তার পাশে গিয়ে বসল। শিমু দ্রুত উঠে দাঁড়াতে চাইল, কিন্তু রাজু তার হাত ধরে বসিয়ে দিল। কোথায় যাচ্ছ? ভয় পাচ্ছ কেন? রাজু শিমুর দিকে তাকিয়ে হাসল। শিমুর চোখে মুখে এক রাশ অসহায়ত্ব, তার আত্মা যেন মুক্তি চাইছিল। আমার ভালো লাগছে না ভাইয়া, আপনি যান। শিমু ক্ষীণ স্বরে বলল। রাজু শিমুর হাতটা ধরে নিজের দিকে টেনে নিল। শিমুর শরীরটা রাজুর শরীরের সাথে লেগে গেল। রাজু তার হাত দিয়ে শিমুর কোমরটা আলতো করে ধরে রাখল। শিমু ভয়ে কাঁপছিল, তার বুকটা ধরধর করছিল। রাজু তার অন্য হাতটা শিমুর পিঠের ওপর দিয়ে আলতো করে বুলাতে লাগল। তারপর কোমরের দিকে নেমে এলো। শিমুর বুক জুড়ে এক অদ্ভুত অস্বস্তি আর ভয় কাজ করছিল। রাজুর প্রতিটি স্পর্শ তার শরীরে যেন নতুন করে আতঙ্ক সৃষ্টি করছিল। রাজু তার মাথাটা শিমুর কাঁধে রাখল। তার শ্বাস প্রশ্বাসও শিমুর গলায় উষ্ণতা ছড়াচ্ছিল। শিমু চোখ বন্ধ করে কেবল এই মুহূর্তটা শেষ হওয়ার অপেক্ষা করছিল। তার মনে হচ্ছিল সে যেন এক গভীর গর্তে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে আর কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। দীপা হয়তো তার প্রিয় ভালোবাসার মানুষটার ভেতরের এই অন্ধকার রূপটা কোনোদিনই জানতে পারবে না। এই গোপন সম্পর্কটা শিমুর জন্য ছিল এক অভিশাপের মতো, যা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এই পাপের বোঝা তার ওপর এতটাই ভারী হয়ে উঠেছিল যে তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এর পরের দিনগুলো ছিল শিমুর জন্য আরও বিভীষিকাময়। রাজু যখনই সুযোগ পেত তখনই শিমুর সাথে একাকী মুহূর্ত তৈরি করত। শিমু সবসময় ভয়ে ভয়ে থাকত কখন রাজু এসে তাকে তার হাতের মুঠোয় নেবে। তার কলেজ জীবন, তার বন্ধুদের সাথে আড্ডা, তার পড়াশোনা সবকিছুই এই গোপন ভয়ের কালো ছায়ায় ঢেকে গিয়েছিল। রাজুর প্রতিটি স্পর্শ, প্রতিটি ফিসফিস করা কথা শিমুর মনে এক গভীর ক্ষত তৈরি করছিল। সে দীপার দিকে তাকাতে পারত না। তার মনে হতো সে তার বোনের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই অপরাধবোধ তাকে সবসময় কুরে কুরে খাচ্ছিল। তার ভেতরে এক নিরন্তর যুদ্ধ চলত। আজ তো আপুর জন্মদিন। রাজুর প্রশ্ন শুনে শিমু চমকে উঠল। না, কিছু না ভাইয়া, এমনি। শিমুর কণ্ঠস্বর ক্ষীণ ছিল, যেন সে কথা বলতেও ভয় পাচ্ছিল। রাজু তার খুব কাছে গিয়ে দাঁড়াল, এতটাই কাছে যে অন্যরা তাদের কথা শুনতে না পায়, যেন তাদের দুজনের মাঝে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। আজ তোমাকে খুব সুন্দর লাগছে, আমার চোখ তো তোমার ওপর থেকে সরছেই না। রাজুর কথাটা শুনে শিমুর গা শিরশির করে উঠল, এক অনাকাঙ্ক্ষিত স্পর্শের ভয়ে। সে রাজুর দিকে একটা অসহায় চাহনি দিল, যেন মুক্তি চাইছে। রাজু আলতো করে তার হাতটা শিমুর কোমরের ওপর রাখল, যেন অজান্তেই। শিমুর শরীরটা মুহূর্তেই কেঁপে উঠল। রাজু খুব ধীরে ধীরে তার কোমরটা চেপে ধরল। শিমুর বুকটা ধরফর করছিল, তার মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা বুক থেকে বেরিয়ে আসবে। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। রাজু ফিসফিস করে বলল, পরে দেখা হচ্ছে শিমু, তোমার ঘরে। আজ রাতে আমি দীপার সাথে থাকব, আর তুমি আমার অপেক্ষা করবে। তোমার এই সৌন্দর্য শুধু আমার জন্য। শিমু মাথা নেড়ে সায় দিল। এই ধরনের গোপন ইঙ্গিতগুলো শিমুর জন্য ছিল এক অসহনীয় যন্ত্রণা। পার্টির আনন্দ তার কাছে বিষাদময় হয়ে উঠছিল। প্রতিটি মুহূর্ত তার কাছে নরকের মতো লাগছিল। রাতে যখন সবাই ঘুমাতে গেল তখন রাজু দীপার বাসায় ছিল। দীপা আর শিমুর ঘর পাশাপাশি ছিল। দীপার ঘরের দরজাটা খোলা ছিল, আর শিমুরটা ভেজানো। রাজু যখন দেখল দীপা গভীর ঘুমে আচ্ছন্ন, তার পাশে নিশ্চিন্তে শুয়ে আছে, তখন সে ধীরে ধীরে উঠে শিমুর ঘরের দিকে গেল। শিমুর ঘরের দরজাটা সামান্য ভেজানো ছিল। রাজু নিঃশব্দে ভেতরে ঢুকল, যেন সে এক ছায়া। শিমু তখন বিছানায় শুয়েছিল, হয়তো ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। রাজুর পায়ের শব্দে সে চোখ খুলল। রাজুকে দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তার ভেতরের ভয়টা আরও স্পষ্ট হয়ে উঠল। রাজু আলতো করে দরজাটা বন্ধ করে দিল। শিমু উঠে বসল, তার শরীর ভয়ে কাঁপছিল। আপনি আপনি এখানে কেন? শিমুর কণ্ঠস্বর কাঁপছিল, তার মুখে ছিল একরাশ আতঙ্ক। রাজু শিমুর পাশে গিয়ে বসল। শিমু দ্রুত বিছানার অন্য প্রান্তে সরে গেল, যেন সে রাজু থেকে যতটা সম্ভব দূরে থাকতে চাইছে। রাজু শিমুর দিকে তাকিয়ে মৃদু হাসল। আজ তোমাকে সারা দিন কাছে পাইনি, তাই থাকতে পারলাম না। তোমার জন্য আমার ঘুম আসছিল না। রাজুর কথা শুনে শিমুর গা ঘিন ঘিন করে উঠল। রাজু শিমুর দিকে আরও এক পা এগিয়ে গেল। শিমু ভয়ে নিজের বুকটা আঁকড়ে ধরল, যেন নিজের সম্মানকে রক্ষা করতে চাইছে। রাজু আলতো করে শিমুর হাতটা ধরল। শিমুর হাতে যেন আগুন লেগে গেল। রাজু শিমুর হাত ধরে নিজের দিকে টানল। শিমুর দুর্বলভাবে প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু তার শক্তি ছিল না। তার শরীর যেন তার কথা শুনছিল না। রাজু শিমুকে নিজের শরীরের সাথে জড়িয়ে ধরল। শিমুর উষ্ণ শরীর তার সাথে লেপ্টে গেল।
শিমু চোখ বন্ধ করে ফেলল। তার চোখে জল টলমল করছিল, তার সমস্ত স্বপ্ন যেন ভেঙে যাচ্ছিল। রাজু তার হাত শিমুর পিঠের ওপর দিয়ে আলতো করে বুলিয়ে দিল, তারপর তার কোমরের দিকে নামিয়ে আনল। শিমুর শরীরটা মৃদু কেঁপে উঠল এক অনাকাঙ্ক্ষিত আবেগে। রাজুর নিঃশ্বাস শিমুর কানের কাছে উষ্ণতা ছড়াচ্ছিল, তার সমস্ত শরীর যেন অসাড় হয়ে যাচ্ছিল। কেউ জানবে না শিমু, এই গোপন খেলা শুধু আমাদের দুজনের, আর এটা এমনই চলতে থাকবে যতক্ষণ আমি চাইব। রাজুর কথাগুলো শিমুর কানে বিষের মতো লাগছিল। এই সম্পর্কটা তার জীবনের ওপর এক স্থায়ী অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। সে জানত না এই দুঃস্বপ্ন থেকে সে কবে মুক্তি পাবে। সে কেবল কামনা করত যেন একদিন এই লুকানো অভিশাপে শেষ হয়, তার জীবন থেকে এই অন্ধকার সরে যায়। গল্পটা আরও অনেক দীর্ঘ, অনেক জটিলতার মধ্যে দিয়ে গিয়েছে। এই সম্পর্কটা রাজু আর শিমুর জীবনকে কিভাবে আরও প্রভাবিত করেছে। দীপা কি আদৌ কোনোদিন জানতে পারবে এই লুকানো সত্য? শিমু কি এই ব্ল্যাকমেইলের জাল থেকে মুক্তি পাবে, নাকি সে সারা জীবন এই অভিশপ্ত জীবনের জালে আটকে থাকবে? রাজুর এই দ্বৈত সত্তার পরিণতি কি হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদের আমাদের সাথেই থাকতে হবে। প্রিয় পাঠকরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা একটা অন্যরকম স্বাদ পেয়েছ। যদি তোমরা গল্পটা শুনে আনন্দ পাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো থেকো। প্রিয় প্রিয়া, কেমন আছো তুমি? আশা করি খুব ভালো আছো। আমাদের এই চ্যানেলে তোমাকে স্বাগতম। জানি তোমরা সবাই আমাদের গল্পগুলো শুনতে খুব ভালোবাসো, আর তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। যারা আমাদের গল্প শোন কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাতে নতুন নতুন এমন রোমাঞ্চকর গল্প শোনার সুযোগ তোমাদের হাতছাড়া হবে না। আজ আমি তোমাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি সেটা আমার নিজের জীবনের না হলেও আমার খুব পরিচিত একজন মানুষের জীবনের গল্প। এই গল্পটা শুনে হয়তো অনেকেরই মন খারাপ হতে পারে, আবার অনেকে হয়তো এই গল্পের গভীরতা অনুভব করে একটা দীর্ঘশ্বাস ফেলবে। যিনি এই গল্পটা আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি তার হয়ে এই গল্পটা তোমাদের শোনাতে চলেছি। আর হ্যাঁ, গল্পটা শুনতে শুনতে যদি আমার ইমো নাম্বার পেতে চাও, তাহলে ধৈর্য ধরে পুরো গল্পটা শোনো। গল্পের কোনো এক জায়গায় আমি তোমাদের আমার ইমো নাম্বারটা দেব, যাতে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই গভীর আর একটু নিষিদ্ধ গল্পটা। শুনলে অবাক হবে, গল্পের মূল চরিত্রটার নাম ছিল রাজু। রাজু ছিল খুবই স্মার্ট আর বুদ্ধিমান একটা ছেলে। শহরের নামকরা একটা কলেজে সে পড়ত, আর তার ভবিষ্যৎ নিয়ে সবারই বেশ আশা ছিল। রাজুর পরিবারও ছিল বেশ সম্পন্ন, তবে রাজুর ভেতরের একটা দিক ছিল অন্ধকার, যেটা বাইরের মসৃণ আবরণ দিয়ে ঢাকা ছিল। কেউ জানত না তার মনের গভীরে কি চলে। তার এই লুকানো দিকটা ছিল লোভ, ক্ষমতা আর এক অদ্ভুত আকাঙ্ক্ষায় ভরা, যা সাধারণ সামাজিক রীতিনীতির তোয়াক্কা করত না। রাজুর প্রেমিকা ছিল দীপা, যে ছিল খুবই মিষ্টি আর সরল একটা মেয়ে। দীপা ছিল রাজুর কলেজেরই বান্ধবী। তাদের সম্পর্কটা ছিল সবার কাছে আদর্শ। দীপার বাবা মাও রাজুকে খুব পছন্দ করতেন। রাজু দীপার পরিবারের প্রায় সদস্যের মতো হয়ে উঠেছিল। প্রায়ই রাজু দীপার বাসায় আসত, খাওয়া দাওয়া করত, গল্প করত, এমনকি দীপার বাবার সাথেও তার অফিসের অনেক বিষয় নিয়েও আলোচনা হতো। দীপার ছোট বোন শিমু, সেও ছিল খুব শান্ত আর লাজুক স্বভাবের মেয়ে। শিমু তখন সবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। দীপার থেকে শিমু দেখত একটু অন্যরকম ছিল। দীপার ছিল এক ধরনের উজ্জ্বল সৌন্দর্য, যা সবার নজর কাড়ত, আর শিমুর মধ্যে ছিল এক ধরনের নিষ্পাপ কোমনীয়তা, যা রাজুর চোখ এড়াত না। কিন্তু তখন পর্যন্ত রাজু তাকে কেবল দীপার ছোট বোন হিসেবেই দেখত, তার প্রতি কোনো বিশেষ আকর্ষণ অনুভব করেনি। অন্তত তখন পর্যন্ত সে তাই ভাবত, তার মন তাকে তাই বলত। সেদিন ছিল ছুটির দিন। শহরের সব জায়গায় একটা ছুটির আমেজ। রাজু দুপুরে দীপার বাসায় গিয়েছিল। দীপার মা খুব ভালো রান্না করতেন, তাই প্রায়ই রাজু দীপার বাসায় দুপুরের দাওয়াত পেত। দুপুরে লুচি, আলুর দম আর মুরগির মাংস দিয়ে ভর পেট খাওয়ার পর দীপা আর রাজু ড্রয়িং রুমে বসে গল্প করছিল। হালকা ফ্যানের হাওয়ায় একটা আবেশে ঢলে পড়ছিল ঘরটা। শিমু তখন নিজের ঘরে পড়ছিল। দীপার বাবা অফিসের কাজে বাইরে ছিলেন, ফিরতে দেরি হবে। কিছুক্ষণ পর দীপা বলল, রাজু তুমি একটু বসো, মায়ের সাথে কিচেনে একটু সাহায্য করে আসি, মা একা একা সব সামলাতে পারছেন না। রাজু মাথা নেড়ে সায় দিল। দীপা চলে যাওয়ার পর রাজু একা বসেছিল। ঘরটা বেশ নিরিবিলি ছিল, শুধু রান্নাঘর থেকে হালকা খুন্তি আর থালা বাসনের আওয়াজ আসছিল। হঠাৎই রাজুর চোখে পড়ল শিমুর ঘরের দরজাটা একটু খোলা। হয়তো শিমু পড়তে পড়তে
পড়তে বা অন্য কোনো কাজে ঘর থেকে বের হওয়ার সময় ভুল করে খোলা রেখেছিল। রাজুর কেমন জানি একটা কৌতূহল হলো। এমনটা সে সাধারণত করে না, ব্যক্তিগত জায়গায় উঁকি মারা তার অভ্যাসে নেই। কিন্তু সেদিন কেন জানি তার মনের ভেতরে এক অদ্ভুত প্ররোচনা কাজ করল। তার ভেতরে সেই অন্ধকার দিকটা মাথাচাড়া দিয়ে উঠল। তার মনে হলো এক ঝলক দেখলে ক্ষতি কি। ধীরে ধীরে সে শিমুর ঘরের দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সাবধানে, নিঃশব্দে। দরজাটা সামান্য খোলা থাকায় ভেতরের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। সে উঁকি দিতেই যা দেখল তাতে তার বুকের ভেতরটা ধক করে উঠল। এক মুহূর্তে তার সমস্ত শরীর যেন বিদ্যুতের মতো শিহরিত হয়ে উঠল। শিমু তখন পোশাক পরিবর্তন করছিল। সে সম্ভবত গোসল করে এসেছিল আর তার শাড়ির আঁচলটা খুলে খাটের উপর ফেলে রেখেছিল। ভেতরের পোশাক এসে দাঁড়িয়েছিল, পিঠটা তার দরজার দিকে ফেরানো। তার লম্বা কালো চুলগুলো পিঠের উপর ছড়িয়েছিল। শিমু হয়তো ভেবেছিল ঘরটা বন্ধ আছে, তাই নির্বিঘ্নায় কাজটা করছিল আপন মনে। রাজু নিঃশ্বাস আটকে সেখানেই দাঁড়িয়ে পড়ল। তার সমস্ত শরীর যেন হিম হয়ে আসছিল উত্তেজনায়। এক অদ্ভুত আকাঙ্ক্ষায় তার মস্তিষ্ক আচ্ছন্ন হয়ে গেল। এমন একটা দৃশ্য সে জীবনেও দেখেনি, তাও আবার দীপার ছোট বোন শিমুর, যার মধ্যে সে সব সময় এক ধরনের পবিত্রতা দেখত। তার চোখ যেন আটকে গিয়েছিল শিমুর নগ্ন পিঠ আর সুন্দর কোমরের দিকে। শিমু যখন পাশ ফিরল তখন তার উন্মুক্ত শরীরের কিছুটা অংশ রাজুর চোখে পড়ল। এক মুহূর্তের জন্য শিমুর চোখ দরজার দিকে পড়ল আর সে রাজুকে দেখতে পেল। শিমুর চোখ দুটো বড় বড় হয়ে গেল, ভয়ে, লজ্জায় আর বিস্ময়ে। তার হাত কাঁপতে শুরু করল। দ্রুত হাতে সে তার শাড়িটা তুলে বুকে জড়িয়ে ধরল, যেন নিজের সম্মানকে কোনো মতে রক্ষা করতে চাইছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। রাজু যা দেখার তা দেখে ফেলেছে। শিমুর সেই অসহায় চাহনি, তার লাজুক শরীর রাজুর মনের গভীরে এক নতুন খেলার জন্ম দিল। শিমুর মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আপনি আপনি এখানে? তার গলা দিয়ে যেন কোনো আওয়াজ বের হচ্ছিল না, শুধু একটা ক্ষীণ ফিসফিসানি। রাজুও কিছুটা হচকে গিয়েছিল, কিন্তু এক নিমিষে সে নিজেকে সামলে নিল। তার মনের ভেতর এক নতুন খেলার জন্ম দিচ্ছিল। এক অন্ধকার সুযোগ তার সামনে এসে দাঁড়িয়েছে, যা সে কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না। রাজু মুখে একটা হালকা হাসি এনে বলল, আরে শিমু, আমি তো ভাবলাম তুমি ঘরে নেই, দরজাটা খোলা ছিল তাই। রাজু বাকি কথাটা আর বলল না, কিন্তু তার চোখের ভাষা শিমুর বুঝতে বাকি ছিল না। সেই চোখের মধ্যে সে এক অদ্ভুত শিকারীর লোভ দেখতে পেল। শিমু লজ্জায় আর ভয়ে মাথা নিচু করে ফেলল। তার শরীর তখনও কাঁপছিল, যেন শীতের সকালে শিশিরে ভেজা ঘাস। রাজু বুঝতে পারল এই মুহূর্তটা তার জন্য একটা টার্নিং পয়েন্ট। তার ভেতরে সেই গোপন সত্তাটা তাকে যেন ঠেলে দিচ্ছিল। সে শিমুর দিকে আরও এক পা এগিয়ে গেল। শিমু যেন আরও ছোট হয়ে গেল, যেন সে মাটির সাথে মিশে যেতে চাইছে। রাজু ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ কেন শিমু? আমি তো কিছু দেখিনি। কথাটা বলেই রাজু শিমুর দিকে এমনভাবে তাকালো যেন সে সব দেখেছে এবং শিমু তার হাতের মুঠোয়। শিমুর এই দুর্বলতা রাজুকে আরও শক্তি দিচ্ছিল। শিমু এবার ফোঁস করে কেঁদে উঠল, প্লিজ, আপনি কাউকে কিছু বলবেন না। শিমু প্রায় ফিসফিস করে বলল, তার কণ্ঠস্বর এতটাই ক্ষীণ যে তা প্রায় শোনা যাচ্ছিল না। রাজু শিমুর কানের কাছে মুখ নিয়ে বলল, আমি চাই তুমি আমার কথা মতো চলবে। আমি যা চাইব তাই করবে, কাউকে কিছু বলবে না, বিশেষ করে দীপার কাছে তো নয়ই। এই কথাটা আমাদের দুজনের মধ্যে গোপন থাকবে, চিরদিন। রাজুর সেই ফিসফিস করা কথাগুলো শিমুর কানে বিষের মতো লাগছিল। প্রতিটি শব্দ তার আত্মাকে যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। সে যেন একটা ভয়ঙ্কর ফাঁদে পড়ে গিয়েছিল। তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেল। সে মাথা নেড়ে সায় দিল। রাজুর মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল, এক লুকানো আনন্দের আভা। সেই দিনের পর থেকে রাজুর জীবনটা যেন একটা নতুন মোড় নিল। সে দীপার সাথে সম্পর্ক বজায় রাখত ঠিকই, বাইরে থেকে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু তার মনের কোণে শিমু নামক একটা গোপন অধ্যায়ের জন্ম হয়েছিল। শিমু ছিল তার হাতের পুতুল, তার ব্যক্তিগত খেলার সামগ্রী। তার কাছে শিমু এখন শুধু দীপার বোন ছিল না, বরং তার এক গোপন দুর্বলতা, এক গোপন ক্ষমতা। রাজু যখন দীপার বাসায় আসত, শিমু তাকে দেখলে ভয়ে কুঁকড়ে যেত। তার মুখে হাসি থাকলেও চোখের কোণে এক অজানা ভয় লেগে থাকত। রাজু এই ভয়টা উপভোগ করত। এটা তাকে এক অদ্ভুত ক্ষমতা দিত, এক অদম্য তৃপ্তি। সে দীপার পাশে বসে শিমুর এই অসহায়ত্বকে তার মনের গভীরে অনুভব করত আর এক বিকৃত আনন্দ পেত। প্রথম প্রথম রাজু শুধু শিমুকে নিয়ে মানসিক খেলা খেলত। সে শিমুর দিকে এমনভাবে তাকাত যেন সে তার সমস্ত গোপন কথা জানে।
শিমু লজ্জা পেত, মাথা নিচু করত, তার গাল দুটো রক্তিম হয়ে উঠত। রাজু যখন দীপার সাথে কথা বলত তখন মাঝে মাঝে শিমুর দিকে চেয়ে একটা রহস্যময় হাসি দিত। শিমুর বুক ধরফর করত। সে বুঝত রাজু তাকে তার কথা মনে করিয়ে দিচ্ছে, তার গোপন দুর্বলতাকে আঘাত করছে। শিমু জানত সে এখন আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। তার ভেতরের নিষ্পাপ সত্তাটা যেন তিলে তিলে মরে যাচ্ছিল। একদিন রাজু দীপার বাসায় গেল। দীপা তার বন্ধুদের সাথে ঘুরতে যাবে বলে রাজুকে আগে থেকেই জানিয়েছিল। দীপা চলে যাওয়ার পর রাজু দেখল শিমু একা ঘরে বসে বই পড়ছে। দীপার মা তখন রান্নাঘরে ব্যস্ত ছিলেন, হয়তো দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। রাজুর মনের ভেতরে আবার সেই গোপন আকাঙ্ক্ষা মাথাচাড়া দিয়ে উঠল। সে ধীরে ধীরে শিমুর ঘরের দিকে গেল। এবার দরজা খোলা ছিল না, কিন্তু রাজু টুক করে টোকা দিয়ে ভেতরে ঢুকল, যেন সে জানে যে শিমু একা আছে। শিমু চমকে উঠল, বইটা তার হাত থেকে পড়ে গেল। রাজুকে দেখে তার মুখটা আবার ভয়ে সাদা হয়ে গেল। কি করছো শিমু? রাজু বেশ স্বাভাবিকভাবে বলল, তার কণ্ঠে এক ধরনের কর্তৃত্ব ছিল। শিমু বই বন্ধ করে উঠে দাঁড়াল। পড়ছিলাম ভাইয়া। রাজু ভাইয়া শব্দটা শুনে রাজুর ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। ভাইয়া, এখন তো শুধু তুমি আর আমি। রাজু দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল, যেন বাইরের জগতের সাথে তাদের সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে দিল। শিমুর বুক ধরফর করতে লাগল, তার সমস্ত শরীর যেন জমে গেল। আপনি আপনি কি করছেন? শিমুর গলা দিয়ে ক্ষীণ আওয়াজ বেরোল, তার কণ্ঠস্বর ভয়ে কাঁপছিল। রাজু শিমুর দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। শিমু দেয়ালের দিকে পিছিয়ে যেতে লাগল, যেন সে আত্মরক্ষা করতে চাইছে, নিজেকে আড়াল করতে চাইছে। কিন্তু তার পিঠ দেয়ালে ঠেকে গেল। রাজু তার খুব কাছে এসে দাঁড়াল, এতটাই কাছে যে শিমু রাজুর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল, তার উষ্ণতা অনুভব করছিল। রাজু তার একটা হাত দেয়ালের ওপর রাখল, শিমুকে পুরোপুরি আটকে ধরল, যেন সে এক ফাঁদে বন্দী। শিমুর চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে গেল, তার চোখে জল টলমল করছিল। ভয় পাচ্ছ কেন শিমু? আমি তো তোমার কোনো ক্ষতি করব না। রাজুর কণ্ঠে ছলনা আর এক অদ্ভুত আকর্ষণ ছিল, যা শিমুকে আরও বেশি অসহায় করে তুলছিল। শিমু মাথা নেড়ে বোঝাতে চাইল যে সে ভয় পাচ্ছে। তার নীরবতা তার ভয়ের গভীরতা বোঝাতে যথেষ্ট ছিল। রাজু শিমুর মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। আজ আমরা একটা নতুন খেলা খেলব। রাজু তার অপর হাতটা আলতো করে শিমুর হাত ধরে টেনে আনল। শিমুর হাতটা যেন বরফ হয়ে গিয়েছিল, প্রাণহীন। রাজু তার নরম হাতটা তার বুকের কাছে এনে রাখল। শিমুর শরীর কেঁপে উঠল, এক অনাকাঙ্ক্ষিত স্পর্শে তার আত্মা যেন ছটফট করছিল। ছি ভাইয়া, এসব কি করছেন? শিমু এবার একটু প্রতিবাদ করার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠস্বরে কোনো জোর ছিল না, তা ছিল শুধু এক ক্ষীণ আর্তনাদ। রাজু তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যদি তোমার আপু জানতে পারে তুমি কি করেছিলে, তাহলে কি হবে ভাবো তো? তোমার এই নিষ্পাপ মুখটা সবার সামনে আর থাকবে না। তোমার সম্মান, তোমার ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে। শিমুর চোখ আবার জলে ভরে গেল। সেই মুহূর্তে সে যেন সম্পূর্ণভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। রাজুর কথাগুলো ছিল তার জন্য অস্ত্রের মতো, যা তার আত্মাকে বিদ্ধ করছিল। রাজু এবার শিমুর গাল স্পর্শ করল। তার নরম আঙুল শিমুর ত্বকে এক শিহরণ জাগিয়ে তুলল, যা ছিল ভয় আর ঘৃণায় মেশানো। শিমু চোখ বন্ধ করে ফেলল, যেন এই মুহূর্তটা তার জীবনের থেকে মুছে ফেলতে চাইছে। রাজু ধীরে ধীরে শিমুর কপালে, গালে চুমু খেল। শিমুর সমস্ত শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। সে কোনো প্রতিবাদ করতে পারছিল না, তার শরীর যেন তার নিজের ছিল না। তার ভেতরে একটা তীব্র ঘৃণার জন্ম নিচ্ছিল, কিন্তু তার বাইরে প্রকাশ করার মতো শক্তি তার ছিল না। রাজুর এই ধরনের ঘনিষ্ঠতা, এই স্পর্শগুলো তার জন্য এক অভিশাপ, এক অসহনীয় যন্ত্রণা। রাজু এরপর শিমুর ঠোঁটের ওপর আলতো করে তার ঠোঁট রাখল। শিমু যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল, তার বুক ধরফর করতে লাগল। রাজুর এই সাহস দেখে সে অবাক হয়ে গেল। তার মাথা ঘুরছিল, মনে হচ্ছিল পৃথিবীটা যেন উল্টে যাচ্ছে। রাজু কিছুক্ষণ পর সরে এলো। শিমুর মুখটা তখন লাল হয়ে গিয়েছিল, চোখ ফুলে উঠেছিল, কিন্তু তার চোখে ছিল কেবল গভীর অসহায়ত্ব। রাজু তার দিকে এক রহস্যময় হাসি দিয়ে বলল, কেউ জানবে না শিমু, এটা শুধু আমাদের দুজনের গোপন খেলা। মনে রেখো, তুমি আমার হাতের পুতুল,
সেই দিনের পর থেকে শিমুর জীবনটা আরও কঠিন হয়ে উঠল। রাজু যখনই দীপার বাসায় আসত, শিমুর জন্য এক অজানা ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি হতো। রাজু কৌশলে সুযোগ খুঁজত। কখনো দীপা অন্য ঘরে গেলে বা দীপার মা ব্যস্ত থাকলে রাজু শিমুর সাথে কথা বলার চেষ্টা করত। প্রথম প্রথম তার কথাগুলো শুধু মানসিক চাপ দেওয়ার জন্য ছিল, কিন্তু ধীরে ধীরে তার আকাঙ্ক্ষা বাড়তে লাগল। সে শিমুর প্রতি এক ধরনের তীব্র আকর্ষণ অনুভব করতে শুরু করল, যা ছিল সম্পূর্ণ অসুস্থ। একবার দীপার বাবা মা একটা বিয়ের অনুষ্ঠানে শহরের বাইরে গিয়েছিলেন সপ্তাহখানেকের জন্য। দীপা আর শিমু বাড়িতে একা ছিল। দীপা রাজুকে ফোন করে বলল, রাজু, তুমি বিকেলে একবার এসো না, আমার আর শিমুর একা একা ভালো লাগছে না। মা বাবা চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন খালি খালি লাগছে। রাজু যেন এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিল। তার ভেতরের অন্ধকার সত্তাটা উল্লাসিত হয়ে উঠল। সে সানন্দে রাজি হয়ে গেল। তার মুখে এক গোপন হাসি ফুটে উঠল। বিকেলে রাজু যখন দীপার বাসায় গেল, তখন দীপা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। শিমু নিজের ঘরে হয়তো পড়ছিল অথবা ভয়ে ভয়ে বসেছিল। রাজু সোফায় বসতেই দীপা তার পাশে এসে বসল। তারা দুজনে অনেক গল্প করল, চা নাস্তা খেল। কিছুক্ষণ পর দীপা বলল, আমি কৌশল করতে যাব, তুমি একটু বসো। দীপা বাথরুমে চলে যাওয়ার পর রাজু আবার সেই সুযোগটা পেল। এই সুযোগটা ছিল তার জন্য এক অপ্রত্যাশিত উপহার। সে সরাসরি শিমুর ঘরের দিকে গেল। দরজাটা সামান্য ভেজানো ছিল। রাজু আলতো করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। শিমু তখন খাটের ওপর বসে বই পড়ছিল। রাজুকে দেখে সে চমকে উঠিল। তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে দ্রুত উঠে দাঁড়াল। ভাইয়া, আপনি এখানে? তার কণ্ঠস্বর কাঁপছিল। রাজু দরজাটা আলতো করে বন্ধ করে দিল। শিমুর হার্টবিট দ্রুত হতে লাগল। সে বুঝল আজ আবার এক ভয়ঙ্কর রাত অপেক্ষা করছে। তার মনে হল সে যেন এক গভীর খাদে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। রাজু শিমুর দিকে এগিয়ে গেল। ভয় পাচ্ছ কেন শিমু? আমি কি তোমাকে খেতে আসছি নাকি? রাজুর কণ্ঠে এক দুষ্টু হাসি ছিল, যা শিমুর মনে আরও ভয় ধরিয়ে দিল। শিমু মাথা নিচু করে ফেলল। রাজু শিমুর খুব কাছে এসে দাঁড়াল। শিমু ভয়ে কাঁপছিল। তার শরীর যেন গাছের পাতার মতো থরথর করে কাঁপছিল। দীপা এখন বাথরুমে, আমাদের কাছে অনেক সময় আছে। রাজু ফিসফিস করে বলল। তার কথাগুলো শিমুর কানে বিষ ঢালার মতো লাগছিল। শিমু একবার সাহস করে চোখ তুলে রাজুর দিকে তাকাল। তার চোখে জল টলমল করছিল, এক রাশ অসহায়ত্ব খেলা করছিল। প্লিজ ভাইয়া, এসব করবেন না। তার কণ্ঠস্বর অনুরোধে ভরা ছিল, কিন্তু তাতে কোনো শক্তি ছিল না। রাজু শিমুর নরম হাতটা ধরে নিজের দিকে টানল। শিমু কোনো প্রতিরোধ করতে পারল না। সে রাজুর শরীরের সাথে লেগে গেল। তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। রাজু তার হাতটা শিমুর কোমরের ওপর রাখল। শিমুর শরীর মুহূর্তেই হিম হয়ে গেল। রাজু তার কোমরটা আলতো করে চেপে ধরল। শিমুর সমস্ত শরীর যেন বিদ্যুতের মতো শিমুরিত হয়ে উঠল। তার রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রাজু শিমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার এই সুন্দর শরীরটা দেখলে আমার মাথা ঠিক থাকে না শিমু। প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম তখন থেকেই তোমার প্রতি আমার এক অন্যরকম টান অনুভব করি, যা দীপার সাথে আমার সম্পর্কে নেই। শিমুর গা ঘিন ঘিন করে উঠল। তার চোখ দিয়ে অনর্গল জল ঝরতে লাগল। তার মনে হল সে যেন এক নরকে বন্দী। রাজু এবার শিমুর ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে তার কানের লতিতে চুমু খেল। শিমু নিস্তেজ হয়ে রাজুর বাহুতে যেন ঢলে পড়ল। তার পা কাঁপছিল, তার শরীর তার নিজের ছিল না। রাজু শিমুকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তার অন্য হাতটা শিমুর পিঠের ওপর দিয়ে আলতো করে। রাজু শিমুর দিকে তাকিয়ে হাসল। শিমুর চোখে মুখে একরাশ অসহায়ত্ব। তার আত্মা যেন মুক্তি চাইছিল। আমার ভালো লাগছে না ভাইয়া, আপনি যান। শিমুর ক্ষীণ স্বরে বলল। রাজু শিমুর হাতটা ধরে নিজের দিকে টেনে নিল। শিমুর শরীরটা রাজুর শরীরের সাথে লেগে গেল। রাজু তার হাত দিয়ে শিমুর কোমরটা আলতো করে ধরে রাখল। শিমু ভয়ে কাঁপছিল, তার বুকটা ধরফর করছিল। রাজু তার অন্য হাতটা শিমুর পিঠের ওপর দিয়ে আলতো করে বুলাতে লাগল। শিমুর চোখ বন্ধ হয়ে আসছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন শেষ না হয়। এই পাপের খেলা থেকে সে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিল না। আমার ইমো নাম্বারটা তোমরা যারা পেতে চাও তারা একটা কাজ করো, এই গল্পটার কমেন্ট বক্সে তোমার নাম আর তুমি কোন শহর থেকে শুনছ সেটা লিখে জানাও।
তারপর আমার ইমো নাম্বার পেতে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে মেসেজ করো। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে, এখানে আইডি নম্বরটা দেওয়া হবে না, কারো এটা গল্প লেখার অংশ নয়। রাজু শিমুর মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। তার চোখে এক অদ্ভুত নেশা। রাজু তার ঠোঁট শিমুর কপালে রাখল, তারপর ধীরে ধীরে তার গালে, এরপর আলতো করে তার ঠোঁট স্পর্শ করল। শিমুর শরীর তখন সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল। সে কোনো প্রতিবাদ করতে পারছিল না। এই স্পর্শগুলো তার জন্য ছিল এক অভিশপ্ত কারাগারের মতো, যেখানে সে বন্দী হয়ে গিয়েছিল। রাজুর এই ধরনের ঘনিষ্ঠতা শিমুকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। তার আত্মা যেন শুকিয়ে যাচ্ছিল। রাজু কিছুক্ষণ পর সরে এলো। শিমুর মুখটা তখন লাল হয়ে গিয়েছিল, চোখে জল টলমল করছিল। রাজু তার দিকে এক বিজয়ের হাসি দিয়ে বলল, মনে রেখো শিমু, এই গোপন খেলা শুধু আমাদের দুজনের। যদি কেউ জানতে পারে তাহলে তোমার সম্মান থাকবে না। শিমু কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে রইল। তার মনে হচ্ছিল সে যেন একটা গভীর অতলে তলিয়ে যাচ্ছে। এই লুকানো অভিশাপ তার জীবনের প্রতিটি শ্বাসকে বিষাক্ত করে তুলছিল। দিন যত যাচ্ছিল শিমুর কষ্ট তত বাড়ছিল। রাজুর সাথে তার সম্পর্কটা এখন আর কেবল ব্ল্যাকমেইলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর মধ্যে এক অদ্ভুত মানসিক নির্ভরতাও তৈরি হচ্ছিল। শিমু রাজুকে ঘৃণা করত, কিন্তু একই সাথে তার কাছ থেকে মুক্তি পাওয়ার কোনো পথও দেখতে পাচ্ছিল না। রাজুর প্রতি তার মনে এক তিক্ত অনুভূতি জন্মেছিল, যা দীপার সরল ভালোবাসার বিপরীতে ছিল এক চরম প্রহসন। শিমু নিজেকে ক্রমশ একা এবং বিচ্ছিন্ন অনুভব করছিল। তার মনে হতো এই পৃথিবীতে তার কোনো স্থান নেই। রাজু জানত সে কি করছে, সে জানত এটা ভুল, কিন্তু শিমুর ওপর তার যে ক্ষমতা তৈরি হয়েছিল সেটা তাকে এক অদ্ভুত আনন্দ দিত। সে শিমুকে ব্যবহার করত তার গোপন আকাঙ্ক্ষা পূরণের জন্য, তার মনের অন্ধকার দিকটাকে প্রশ্রয় দেওয়ার জন্য। দীপা ছিল তার ভালোবাসার প্রতিচ্ছবি, তার সামাজিক সম্মান, আর শিমু ছিল তার গোপন পাপের সঙ্গী, তার লুকানো তৃপ্তির উৎস। এই দুই সম্পর্কের মধ্যে সে এক অদ্ভুত ভারসাম্য বজায় রাখছিল, যা ছিল এক লুকানো অভিশাপের মতো, যা দুজনের জীবনকে বিষাক্ত করে তুলছিল। রাজুর এই দ্বৈত জীবন তাকে এক জটিল মানসিকতার দিকে ঠেলে দিচ্ছিল, যেখানে সে একদিকে দীপার প্রতি তার অনুভূতিগুলোকেও অস্বীকার করতে পারত না, আবার শিমুর প্রতি তার ক্ষমতা আর আকাঙ্ক্ষাকেও ছাড়তে পারত না। একদিন দীপার জন্মদিনের পার্টি ছিল। বাড়িতে অনেক অতিথি এসেছিল, রাজুও এসেছিল। শিমু খুব সুন্দর একটা শাড়ি পরেছিল, তাকে দেখতে খুব মিষ্টি লাগছিল, কিন্তু তার চোখের গভীরে ছিল একরাশ বিষাদ। রাজু শিমুর দিকে এক পলক তাকিয়েই চোখ সরিয়ে নিল, যেন সে তাকে দেখেই নি। শিমুর মুখ দেখে মনে হচ্ছিল সে যেন হাসতে ভুলে গেছে, তার ঠোঁটে এক কৃত্রিম হাসি লেগেছিল। রাজু তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলল, সবার সামনে যেন সে এক আদর্শ প্রেমিক, কিন্তু শিমুর চোখের দিকে তাকাতেই সে এক গভীর ব্যথা দেখতে পেল, যা কেবল সে একাই বুঝতে পারত। পার্টির কোলাহলের মধ্যে রাজু সুযোগ খুঁজছিল। দীপা অতিথিদের আপ্যায়ন করতে ব্যস্ত ছিল, তার মুখে ছিল আনন্দের আভা। রাজু দেখল শিমু একা একটা কোণে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা জুসের গ্লাস, কিন্তু সে কিছু খাচ্ছিল না। রাজু ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। কি ব্যাপার শিমু, তুমি এত চুপচাপ কেন? আজ তো আপুর জন্মদিন। রাজুর প্রশ্ন শুনে শিমু চমকে উঠল। না কিছু না ভাইয়া, এমনি। শিমুর কণ্ঠস্বর ক্ষীণ ছিল, যেন সে কথা বলতেও ভয় পাচ্ছিল। রাজু তার খুব কাছে গিয়ে দাঁড়াল, এতটাই কাছে যে অন্যরা তাদের কথা শুনতে না পায়, যেন তাদের দুজনের মাঝে এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল। আজ তোমাকে খুব সুন্দর লাগছে, আমার চোখ তো তোমার ওপর থেকে সরছেই না। রাজুর কথাটা শুনে শিমুর গা শিরশির করে উঠল, এক অনাকাঙ্ক্ষিত স্পর্শের ভয়ে। সে রাজুর দিকে একটা অসহায় চাহনি দিল, যেন মুক্তি চাইছে। রাজু আলতো করে তার হাতটা শিমুর কোমরের ওপর রাখল, যেন অজান্তেই। শিমুর শরীরটা মুহূর্তেই কেঁপে উঠল। রাজু খুব ধীরে ধীরে তার কোমরটা চেপে ধরল। শিমুর বুকটা ধরফর করছিল, তার মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা বুক থেকে বেরিয়ে আসবে। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। রাজু ফিসফিস করে বলল, পরে দেখা হচ্ছে শিমু, তোমার ঘরে। আজ রাতে আমি দীপার সাথে থাকব, আর তুমি আমার অপেক্ষা করবে। তোমার এই সৌন্দর্য শুধু আমার জন্য। শিমু মাথা নেড়ে সায় দিল। এই ধরনের গোপন ইঙ্গিতগুলো শিমুর জন্য ছিল এক অসহনীয় যন্ত্রণা। পার্টির আনন্দ তার কাছে বিষাদময় হয়ে উঠছিল, প্রতিটি মুহূর্ত তার কাছে নরকের মতো লাগছিল। রাতে যখন সবাই ঘুমাতে গেল তখন রাজু দীপার বাসায় ছিল। দীপা আর শিমুর ঘর পাশাপাশি ছিল। দীপার ঘরের দরজাটা খোলা ছিল আর শিমুরটা ভেজানো। রাজু যখন দেখল দীপা গভীর ঘুমে আচ্ছন্ন, তার পাশে নিশ্চিন্তে শুয়ে আছে, তখন সে ধীরে ধীরে উঠে শিমুর ঘরের দিকে গেল। শিমুর ঘরের দরজাটা সামান্য ভেজানো ছিল। রাজু নিঃশব্দে ভেতরে ঢুকল, যেন সে এক ছায়া।
শিমু তখন বিছানায় শুয়েছিল, হয়তো ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। রাজুর পায়ের শব্দে সে চোখ খুলল। রাজুকে দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তার ভেতরের ভয়টা আরও স্পষ্ট হয়ে উঠল। রাজু আলতো করে দরজাটা বন্ধ করে দিল। শিমু উঠে বসল, তার শরীর ভয়ে কাঁপছিল। আপনি আপনি এখানে কেন? শিমুর কণ্ঠস্বর কাঁপছিল, তার মুখে ছিল একরাশ আতঙ্ক। রাজু শিমুর পাশে গিয়ে বসল। শিমু দ্রুত বিছানার অন্য প্রান্তে সরে গেল, যেন সে রাজু থেকে যতটা সম্ভব দূরে থাকতে চাইছে। রাজু শিমুর দিকে তাকিয়ে মৃদু হাসল। আজ তোমাকে সারাদিন কাছে পাইনি, তাই থাকতে পারলাম না। তোমার জন্য আমার ঘুম আসছিল না। রাজুর কথা শুনে শিমুর গা ঘিন ঘিন করে উঠল। রাজু শিমুর দিকে আরও এক পা এগিয়ে গেল। শিমু ভয়ে নিজের বুকটা আঁকড়ে ধরল, যেন নিজের সম্মানকে রক্ষা করতে চাইছে। রাজু আলতো করে শিমুর হাতটা ধরল। শিমুর হাতে যেন আগুন লেগে গেল। রাজু শিমুর হাত ধরে নিজের দিকে টানল। শিমুর দুর্বলভাবে প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু তার শক্তি ছিল না, তার শরীর যেন তার কথা শুনছিল না। রাজু শিমুকে নিজের শরীরের সাথে জড়িয়ে ধরল। শিমুর উষ্ণ শরীর তার সাথে লেপ্টে গেল। শিমু চোখ বন্ধ করে ফেলল, তার চোখে জল টলমল করছিল, তার সমস্ত স্বপ্ন যেন ভেঙে যাচ্ছিল। রাজু তার হাত শিমুর পিঠের ওপর দিয়ে আলতো করে বুলিয়ে দিল, তারপর তার কোমরের দিকে নামিয়ে আনল। শিমুর শরীরে এক অদ্ভুত শিরোনাম জাগছিল, যা ছিল ভয় আর ঘৃণায় মেশানো। রাজু ফিসফিস করে বলল, তোমার এই সুন্দর শরীরটা দেখলে আমার মাথা ঠিক থাকে না শিমু। তুমি জানো না তুমি কতটা আকর্ষণীয়। শিমুর গা ঘিন ঘিন করে উঠল, তার মনে হচ্ছিল সে যেন পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। রাজু শিমুর আরও কাছে এসে বসল, তার উষ্ণ নিঃশ্বাস শিমুর কানের কাছে উষ্ণতা ছড়াচ্ছিল। শিমুর চোখ বন্ধ করে শুধু এই মুহূর্তটা শেষ হওয়ার অপেক্ষা করছিল। তার মনে হচ্ছিল সে যেন এক গভীর গর্তে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে আর কোনোদিন বেরোতে পারবে না। রাজু শিমুর কানের কাছে মুখ নিয়ে বলল, আজ আমরা আরও ঘনিষ্ঠ হব শিমু, কেউ জানবে না, এটা শুধু আমাদের দুজনের গোপন খেলা। শিমু ভয়ে জমে গেল, তার চোখে জল টলমল করছিল, তার মনে হলো সে যেন এক নরকে বন্দী। তার আত্মা যেন মুক্তি চাইছিল, কিন্তু তার করার কিছুই ছিল না। সে সম্পূর্ণভাবে রাজুর হাতের মুঠোয় ছিল। সেই দিনটা ছিল শিমুর জীবনের এক কালো অধ্যায়। রাজু তার ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার আরও বাড়িয়ে দিল। শিমুর শরীর আর মন সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গেল। সে যেন এক জীবন্ত লাশ হয়ে গিয়েছিল। কলেজের পড়াশোনায় সে আর মন দিতে পারছিল না। বন্ধুদের সাথে তার দূরত্ব তৈরি হচ্ছিল। দীপা তারই পরিবর্তন লক্ষ্য করছিল। সে শিমুকে প্রায়ই জিজ্ঞেস করত, কি হয়েছে তোর শিমু? ইদানিং তোকে কেমন মনমরা লাগে, কোনো সমস্যা হয়েছে? শিমু প্রতিবারই মাথা নেড়ে বলত, না আপু, কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছে না। দীপা বোনের এই পরিবর্তন দেখে চিন্তিত হতো, কিন্তু তার কারণ খুঁজে পেত না। রাজু যখন আসত তখন শিমু আরও বেশি জড়সড় হয়ে যেত। দীপা এটা লক্ষ্য করে একদিন রাজুকে জিজ্ঞেস করল, রাজু, শিমু ইদানিং কেমন জানি চুপচাপ হয়ে যাচ্ছে, ওর কি কিছু হয়েছে? তুই কি কিছু জানিস? রাজু মুখে একটা কৃত্রিম হাসি এনে বলল, আরে না দীপা, ও তো একটু লাজুক স্বভাবের, হয়তো পরীক্ষা আছে, তাই পড়াশোনার চাপে আছে, তুমি অযথা চিন্তা করো না। রাজুর এই কথাগুলো দীপা বিশ্বাস করত, কারণ সে রাজুকে অন্ধের মতো ভালোবাসত। শিমুর ভেতরের যুদ্ধটা ক্রমশ তীব্র হচ্ছিল। সেই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইছিল, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তার মনে হতো যদি সে কাউকে কিছু বলে তাহলে তার সম্মান, তার পরিবারের সম্মান সব শেষ হয়ে যাবে। রাজুর হুমকিগুলো তার কানে সবসময় বাজত, যদি কেউ জানতে পারে তাহলে তোমার সম্মান থাকবে না। এই কথাগুলো শিমুকে চুপ করিয়ে রাখত। তার মনে হতো সে যেন এক গোলকধাঁধায় বন্দী, যেখান থেকে বের হবার কোনো উপায় নেই। একদিন শিমু যখন কলেজে যাচ্ছিল তখন তার এক বান্ধবী রিয়া তার পাশে এসে দাঁড়াল। রিয়া শিমুর দীর্ঘদিনের বান্ধবী। রিয়া শিমুর এই পরিবর্তনগুলো অনেক দিন ধরেই লক্ষ্য করছিল। শিমু, তোর কি হয়েছে বলতো? ইদানিং তোকে দেখলে মনে হয় যেন তুই কোনো ঘোরের মধ্যে আছিস, তোর হাসিমুখটা কোথায় হারিয়ে গেল? রিয়া শিমুর হাত ধরে বলল। শিমু রিয়াকে দেখে চুপ করে রইল, তার চোখে জল টলমল করছিল। রিয়া শিমুকে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। বল শিমু, কি হয়েছে তোর? তুই কি কোনো সমস্যায় পড়েছিস? রিয়া তার বন্ধুর কষ্ট অনুভব করতে পারছিল। শিমু প্রথমে ইতস্তত করল, সে কি রিয়াকে সব বলবে? যদি রিয়া বিশ্বাস না করে, যদি রিয়া কাউকে বলে দেয়, তার ভয়গুলো তাকে থামিয়ে রাখছিল। কিন্তু রিয়া যখন তার হাত ধরে আরও জোর দিয়ে বলল, বিশ্বাস কর শিমু, আমি তোর কোনো ক্ষতি করব না, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, বল কি হয়েছে?
রিয়ার কথায় শিমুর মনে এক ক্ষীণ আশার আলো জ্বলে উঠল। তার মনে হল হয়তো রিয়া তাকে সাহায্য করতে পারবে। শিমু ফিস করে রিয়াকে সব বলতে শুরু করল। রাজুর ব্ল্যাকমেল থেকে শুরু করে তার প্রতিটি অনাকাঙ্ক্ষিত স্পর্শ সব কিছু সে রিয়াকে বলল। তার কথা বলতে বলতে চোখ দিয়ে অনর্গল জল ঝরছিল। রিয়া প্রথমে হতবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে রাজুর মতো একজন শিক্ষিত স্মার্ট ছেলে এমন জঘন্য কাজ করতে পারে। রাজু, যাকে তারা দুজনেই দীপার প্রেমিক হিসেবে চিনত, একজন আদর্শ মানুষ হিসেবে জানত। রিয়া শিমুর হাত ধরে আরও শক্ত করে ধরল। এসব কি বলছিস শিমু? তুই এতদিন কাউকে কিছু বলিসনি কেন? রিয়া রাগে আর হতাশায় ফেটে পড়ল। শিমু মাথা নিচু করে বলল, আমি ভয় পেয়েছিলাম রিয়া, আমি ভয় পেয়েছিলাম যে আমার সম্মান থাকবে না, আমার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। রিয়া শিমুকে জড়িয়ে ধরল। ছি শিমু, তুই একা কেন এসব কষ্ট সহ্য করেছিস? তুই আমাকে কেন আগে বলিসনি? রিয়ার চোখেও জল টলমল করছিল। আমরা এটা কিছুতেই মেনে নিতে পারব না। আমরা রাজুকে ওর প্রাপ্য শাস্তি দেব। রিয়ার কথা শুনে শিমুর মনে এক নতুন আশার জন্ম হল। হয়তো রিয়া তাকে এই নরক থেকে মুক্তি দিতে পারবে। রিয়া শিমুকে আশ্বস্ত করল যে সে তার পাশে থাকবে, তাকে একা ছাড়বে না। সেই দিনটা ছিল শিমুর জীবনের এক নতুন মোড়। রিয়া তাকে সাহস দিল, তাকে এই অন্ধকার থেকে বের হওয়ার পথ দেখালো। রিয়া শিমুকে নিয়ে গেল তার এক পরিচিত আইনজীবীর কাছে। আইনজীবী সব শুনে হতবাক হয়ে গেলেন। তিনি শিমুকে আশ্বস্ত করলেন যে তাকে সব ধরনের সাহায্য করা হবে। কিন্তু সমস্যাটা ছিল শিমুর কাছে রাজুর বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। রাজু এত কৌশলে কাজটা করত যে তার কোনো প্রমাণ রাখা সম্ভব ছিল না। আইনজীবী বললেন, আমরা রাজুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারি, কিন্তু প্রমাণ ছাড়া কেসটা দুর্বল হয়ে যাবে। আমাদের কিছু প্রমাণ জোগাড় করতে হবে। শিমু আরও বেশি হতাশ হয়ে গেল। তার মনে হল সে হয়তো কোনোদিন এই নরক থেকে মুক্তি পাবে না। রিয়া শিমুকে সাহস দিল, আমরা প্রমাণ জোগাড় করব শিমু, আমরা কিছুতেই রাজুকে ছাড়ব না। রিয়া আর শিমু মিলে একটা পরিকল্পনা তৈরি করল। তারা সিদ্ধান্ত নিল যে রাজু যখন শিমুর সাথে কথা বলবে বা তাকে স্পর্শ করার চেষ্টা করবে, তখন তারা সেটা রেকর্ড করার চেষ্টা করবে। শিমু ভয়ে ভয়ে রাজি হল। এই কাজটা তার জন্য খুব কঠিন ছিল, কিন্তু মুক্তির জন্য এটা একমাত্র পথ ছিল। কয়েকদিন পর রাজু আবার দীপার বাসায় গেল। দীপা তখন রান্নাঘরে তার মায়ের সাথে ব্যস্ত ছিল। শিমু নিজের ঘরে বই পড়ছিল। রাজু সুযোগ বুঝে শিমুর ঘরে ঢুকল। শিমু মোবাইল ফোনটা আগে থেকেই রেকর্ডারে অন করে বিছানার নিচে লুকিয়ে রেখেছিল। রাজু শিমুর পাশে এসে বসল। শিমু ভয়ে কাঁপছিল, কিন্তু সে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করল। রাজু শিমুর দিকে তাকিয়ে মৃদু হাসল। তার চোখে সেই পরিচিত লোভ। কি করছো শিমু? একা একা বসে আছো? রাজুর কণ্ঠে সেই চেনা ছলনা। শিমু মাথা নিচু করে বলল, পড়ছিলাম ভাইয়া। রাজু শিমুর হাত ধরে টেনে নিজের দিকে নিল। শিমুর শরীরটা রাজুর শরীরের সাথে লেগে গেল। রাজু তার হাত দিয়ে শিমুর কোমরটা আলতো করে ধরে রাখল। শিমুর বুকটা ধরফর করছিল। তার মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা বুক থেকে বেরিয়ে আসবে। রাজু তার অন্য হাতটা শিমুর পিঠের ওপর দিয়ে আলতো করে বুলাতে লাগল। শিমু চোখ বন্ধ করে ফেলল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন শেষ না হয়। রাজু শিমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার আপু এখন রান্নাঘরে, আমাদের কাছে অনেক সময় আছে। শিমুর গা ঘিন ঘিন করে উঠিল। রাজু শিমুর কপালে চুমু খেল, তারপর গালে, এরপর আলতো করে তার ঠোঁট স্পর্শ করল। শিমুর শরীর তখন সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল। সে কোনো প্রতিবাদ করতে পারছিল না। এই স্পর্শগুলো তার জন্য ছিল এক অভিশপ্ত কারাগারের মতো। রাজু কিছুক্ষণ পর সরে এলো। শিমুর মুখটা তখন লাল হয়ে গিয়েছিল, চোখে জল টলমল করছিল। রাজু তার দিকে এক বিজয়ের হাসি দিয়ে বলল, মনে রেখো শিমু, এই গোপন খেলা শুধু আমাদের দুজনের। যদি কেউ জানতে পারে তাহলে তোমার সম্মান থাকবে না। শিমু কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে রইল। সেই দিনের রেকর্ডটা ছিল তাদের জন্য এক গুরুত্বপূর্ণ প্রমাণ। রিয়া আর শিমু সেই রেকর্ডটা আইনজীবীর কাছে নিয়ে গেল। আইনজীবী সব শুনে আশ্বস্ত হলেন। তিনি বললেন, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রমাণ। এবার আমরা রাজুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারব। শিমুর মনে এক নতুন আশার আলো জ্বলে উঠিল। তার মনে হল সে যেন এই নরক থেকে মুক্তি পাবে। কিন্তু সমস্যাটা ছিল আরও গভীর। রাজু ছিল শহরের এক প্রভাবশালী পরিবারের ছেলে। তার বাবা একজন বড় ব্যবসায়ী, রাজনৈতিক মহলেও তার যথেষ্ট প্রভাব ছিল।
আইনজীবীর কথা শুনে রিয়া আর শিমু বুঝতে পারল এই যুদ্ধটা সহজ হবে না, তাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তবুও তারা দমে গেল না। তারা সিদ্ধান্ত নিল যে তারা এই অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করবে। আইনজীবী রাজুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। পুলিশ তদন্ত শুরু করল। প্রথমে পুলিশ বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছিল না। রাজুর পরিবার তাদের প্রভাব খাটাতে চেষ্টা করছিল। কিন্তু রিয়া আর শিমু দমে গেল না। তারা মিডিয়ার সাহায্য চাইল। স্থানীয় কিছু সাহসী সাংবাদিক তাদের পাশে দাঁড়াল। যখন খবরটা পত্রিকায় প্রকাশিত হল, তখন রাজুর পরিবার চাপে পড়ল। সমাজের সব জায়গায় এই খবরটা ছড়িয়ে পড়ল। রাজুর নাম খারাপ হতে শুরু করল। দীপা যখন এই খবরটা শুনল, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বিশ্বাস করতে পারছিল না রাজু, যাকে সে ভালোবাসত, যার সাথে তার বিয়ের কথা চলছিল, সে এমন জঘন্য কাজ করতে পারে তার ছোট বোন শিমুর সাথে। দীপা প্রথমে খবরটা অবিশ্বাস করল। সে শিমুর কাছে গেল। শিমু, এসব কি শুনছি? রাজু কি সত্যি তোর সাথে এমন কিছু করেছে? দীপার কণ্ঠে ছিল একরাশ অবিশ্বাস আর কষ্ট। শিমু মাথা নিচু করে রইল। তার চোখে জল টলমাল করছিল। দীপা যখন দেখল শিমু কোনো উত্তর দিচ্ছে না, তখন সে বুঝতে পারল যে খবরটা সত্যি। তার বুকে যেন ছুরি বসল। তার ভালোবাসার মানুষটা এমন এক ঘৃণ্য অপরাধী। তার ছোট বোন, যাকে সে সবসময় রক্ষা করতে চেয়েছে, আজ তারই জীবনটা নষ্ট করে দিয়েছে তার ভালোবাসার মানুষটা। দীপা কাঁদতে শুরু করল। তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত বিশ্বাস এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সে শিমুকে জড়িয়ে ধরল। কেন শিমু, তুই আমাকে কেন আগে বলিসনি? কেন তুই একা একা এত কষ্ট সহ্য করেছিস? দীপার কণ্ঠে ছিল এক তীব্র যন্ত্রণা। শিমু কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়েছিলাম আপু, আমি ভয় পেয়েছিলাম যে তোমার সম্মান থাকবে না, আমার সম্মান থাকবে না, আমাদের পরিবারের সম্মান থাকবে না। দীপা শিমুকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তুই ঠিক করেছিস শিমু, আমরা ওর বিচার করব, আমরা ওকে ওর প্রাপ্য শাস্তি দেব। দীপার চোখে তখন ভালোবাসা নয়, প্রতিশোধের আগুন জ্বলছিল। দীপার বাবা মা যখন এই খবরটা শুনলেন, তখন তারা হতবাক হয়ে গেলেন। তাদের সম্মান, তাদের পরিবারের মর্যাদা সব যেন এক মুহূর্তে মাটিতে মিশে গেল। রাজুর বাবা তাদের ফোন করে বোঝানোর চেষ্টা করলেন, হুমকি দিলেন। কিন্তু দীপার বাবা ছিলেন একজন সৎ আর নীতিবান মানুষ। তিনি কোনো কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন, আমার মেয়ের সম্মান নষ্ট হয়েছে, আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে রাজু, আমি ওর বিচার চাই। দীপার বাবা আইনজীবীর সাথে কথা বললেন এবং রাজুর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিলেন। মামলা শুরু হল। রাজুর পরিবার শক্তিশালী আইনজীবী নিয়োগ করল। তারা চেষ্টা করল শিমুর চরিত্রকে খারাপ প্রমাণ করতে। তারা বলল, শিমু মিথ্যা কথা বলছে, সে রাজুকে ফাঁসাতে চাইছে। কিন্তু শিমু আর রিয়া দমে গেল না। তারা তাদের আইনজীবীর সাথে সব রকম সাহায্য করল। শিমুর রেকর্ড করা কথোপকথন, তার বিধ্বস্ত মানসিক অবস্থা, তার চিকিৎসকের রিপোর্ট সব কিছু আদালতে পেশ করা হল। মিডিয়াও এই মামলার খবর ফলাও করে প্রচার করতে লাগল। সমাজের সব স্তরের মানুষ শিমুর পক্ষে দাঁড়াল। নারী সংগঠনগুলো শিমুর পাশে এসে দাঁড়াল, তাকে সব রকম সাহায্য করল। রাজুর জন্য পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠল। তার সামাজিক সম্মান, তার পরিবারের প্রভাব সব কিছু ধীরে ধীরে নষ্ট হতে শুরু করল। তার বন্ধুরা তাকে এড়িয়ে চলতে লাগল। কলেজে তার সম্মান নষ্ট হল। রাজুর বাবা চেষ্টা করলেন ছেলেকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দিতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পুলিশ তাকে গ্রেফতার করল। আদালতে শিমু তার জীবনের সব কষ্টের কথা বলল। তার কণ্ঠস্বর কাঁপছিল, তার চোখে জল টলমল করছিল, কিন্তু সে দমে গেল না। সে সাহস করে রাজুর সব অপকর্মের কথা বলল। তার কথা শুনে আদালতে সবাই হতবাক হয়ে গেল। রাজু প্রথমে সব অস্বীকার করল, কিন্তু যখন তার রেকর্ড করা কথোপকথন আদালতে শোনানো হল, তখন সে চুপ হয়ে গেল। তার মুখে তখন কোনো কথা ছিল না। তার চোখে ছিল ভয় আর হতাশা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত রায় দিল। রাজুকে দোষী সাব্যস্ত করা হল। তাকে দীর্ঘমেয়াদের কারাদণ্ড দেওয়া হল। যখন রায়টা ঘোষণা হল, তখন শিমুর চোখে জল চলে এলো। কিন্তু এবার এই জল ছিল কষ্টের নয়, মুক্তির আনন্দ আর স্বস্তির। রিয়া শিমুকে জড়িয়ে ধরল। দীপা শিমুর পাশে এসে দাঁড়াল। তার চোখে ছিল বোনের প্রতি ভালোবাসা আর রাজুর প্রতি ঘৃণা। তাদের বাবা মাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাদের মেয়ের প্রতি যে অবিচার হয়েছিল, তার বিচার পেল।
রাজুর পরিণতি ছিল তার কর্মফলের ফল। তার জীবনের সব স্বপ্ন, তার ভবিষ্যৎ, তার সামাজিক সম্মান সব এক মুহূর্তে শেষ হয়ে গেল। সে তার লোভ, ক্ষমতা আর বিকৃত আকাঙ্ক্ষার বলি হল। তার অন্ধকার দিকটা শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে দিল। মামলা শেষ হওয়ার পর শিমুর জীবনটা নতুন করে শুরু হল, কিন্তু তার মনের ক্ষতটা সারতে অনেক সময় লাগল। সে নিয়মিত চিকিৎসকের কাছে যেত, মনোবিদির সাহায্য নিত। তার মনের ভেতরে যে ভয় আর কষ্ট জমা হয়েছিল তা দূর হতে সময় লাগল। তার পড়াশোনায় সে আবার মন দিল। রিয়া সবসময় তার পাশে ছিল, তাকে সাহস দিত। তার পরিবার তাকে সব রকমভাবে সাহায্য করল। দীপা তার সাথে আরও বেশি সময় কাটাত, তাকে ভালোবাসত, তাকে বুঝিয়েছিল যে সে একা নয়। তবে এই ঘটনা দীপার জীবনকেও প্রভাবিত করেছিল। তার ভালোবাসার মানুষটা এমন জঘন্য অপরাধী ছিল, এটা তাকে ভেতরে ভেতরে কষ্ট দিত। দীপা রাজুকে তার জীবন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলল। সে মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তার প্রেমের প্রতি বিশ্বাস, ভালোবাসার প্রতি বিশ্বাস যেন ভেঙে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে সেও এই কষ্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করল। তার বোন শিমুর পাশে দাঁড়িয়ে সে তার কষ্টকে জয় করল। শিমু ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে লাগল। তার সেই লাজুক স্বভাবটা রয়ে গেলেও তার ভেতরে এক নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। সে জানত সে একা নয়, তার পাশে তার পরিবার আছে, তার বন্ধুরা আছে। সে নিজের জীবনটাকে নতুন করে শুরু করার প্রতিজ্ঞা করল। সে সিদ্ধান্ত নিল সে আর কোনোদিন কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। তার অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল। সে অন্যান্য নির্যাতিত মেয়েদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর সাথে সে নিজেকে যুক্ত করল। তার জীবনের এই ভয়াবহ অভিজ্ঞতা তাকে অন্য মেয়েদের জন্য কাজ করার প্রেরণা জোগাল। সে বিভিন্ন সেমিনারে তার গল্প বলতে লাগল, মেয়েদের সাহস জোগাতে লাগল, যাতে তারা কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে, প্রতিবাদ করে। শিমুর জীবন এখন আর কেবল তার ব্যক্তিগত দুঃখের গল্প ছিল না, বরং তা হয়ে উঠেছিল প্রতিবাদ আর ঘুরে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজুর মতো শিকারীরা সমাজে সবসময় আছে, কিন্তু শিমুর মতো সাহসী মেয়েরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই গল্পটা শুধু শিমুর একার গল্প নয়, এটা সমাজের সেই সব মানুষের গল্প যারা কোনো না কোনোভাবে নির্যাতিত হয় কিন্তু সাহস করে প্রতিবাদ করে। রাজুর বাবা মা তার এই ঘটনার পর সমাজে মুখ দেখাতে পারতেন না। তাদের ব্যবসা, তাদের সামাজিক প্রভাব সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল। তারা তাদের ছেলেকে ফিরে পেতে অনেক চেষ্টা করলেন, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হল। রাজু তার প্রাপ্য শাস্তি পেল। তার জীবনটা কারাগারের অন্ধকারে কাটতে লাগল। তার সেই লোভ, ক্ষমতা আর বিকৃত আকাঙ্ক্ষা তাকে ধ্বংস করে দিল। কয়েক বছর পর শিমু তার পড়াশোনা শেষ করল। সে এখন একজন সফল আইনজীবী। সে সমাজের অসহায়, নির্যাতিত নারীদের জন্য কাজ করে। তার চোখ এখন আর ভয়ে কুকড়ানো নয়, বরং তাতে আছে এক দৃঢ় সংকল্প, এক বিজয়ের আভা। দীপা তার পাশে থেকে সব সময় তাকে সমর্থন করে। তাদের দুজনের সম্পর্ক এখন আরও গভীর, আরও ভালোবাসায় ভরা। তারা দুজনেই জানে জীবনের কঠিন পথ পাড়ি দিতে তারা একে অপরের পাশে থাকবে। শিমু আজ এক নতুন জীবন শুরু করেছে। তার অতীত তাকে পিছু টানলেও সে আর সেই ভীরু, অসহায় শিমু নয়। সে এখন একজন লড়াকু, একজন যোদ্ধা, যে জানে কিভাবে অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হয়। তার এই যাত্রাপথটা সহজ ছিল না, কিন্তু সে জয়ী হয়েছে। তার এই গল্পটা সমাজের সব মানুষের জন্য এক অনুপ্রেরণা, এক বার্তা। অন্যের কাছে মাথা নত করো না, প্রতিবাদ করো। তোমার পাশে দাঁড়ানোর জন্য কেউ না কেউ থাকবেই। এই গল্পটা শিমুর ভেতরের ক্ষতগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করেছে। তার যন্ত্রণা থেকে সে শক্তি পেয়েছে। সে তার ট্রমা থেকে বেঁচে ফিরতে পেরেছে এবং এখন অন্যদের বাঁচানোর কাজ করছে। তার জীবনের প্রতিটি মুহূর্ত এখন এক নতুন অর্থ বহন করে। সে জানে সে একা নয় এবং তার প্রতিটি পদক্ষেপ অন্যদের জন্য আলোর দিশা। প্রিয় পাঠকরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা একটা অন্য রকম স্বাদ পেয়েছ। যদি তোমরা গল্পটা শুনে আনন্দ পাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো থেকো।